হবে। এ রাজ্যে লোকসভা ভোটের আগে একের পর এক সভা করছেন নরেন্দ্র মোদী, কিন্তু তার মধ্যে যেন বিজেপির অস্বস্তি কাটছে না। কারণ জঙ্গলমহলের বিজেপি সাংসদ কুনাল হেমব্রম তিনি কিন্তু বিজেপি ছাড়লেন। তিনি কেন ছাড়লেন, কি বিস্তারিত জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি রাজু সিং আমাদের সঙ্গে রয়েছেন। রাজু সিং, হঠাৎ করে কুনাল হেমব্রম কেন দল ছাড়লেন? দেখো, যেটা জানা যাচ্ছে কুনাল হেমব্রম নিজে বলছেন তার ব্যক্তিগত কারণে তিনি দল ছাড়ছেন। মূলত এই বিষয় নিয়ে তিনি যে ইস্তফা দিয়েছেন তিনি তার জেলার নেতৃত্বের কাছে সেই ইস্তফা ইতিমধ্যে পাঠিয়েছেন। সেক্ষেত্রে কুনাল হেমব্রমের বক্তব্য তার রাজনীতি মহল থেকে সরে আসার কারণ তার নিজস্ব ব্যক্তিগত। অপরদিকে রাজ্যে যদি দেখা হয় 20টি আসন ইতিমধ্যে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে প্রার্থী। সেই প্রার্থীর তালিকায় যেমন ঝাড়গ্রাম নেই, পশ্চিম মেদিনীপুর নেই। সেক্ষেত্রে বিজেপির যে অন্দরে সেখানে একটি আলোচনা রয়েছে এবং তাতে কুনাল হেমব্রমকে টিকিট দেওয়া হবে না এমন একটা আলোচনা রয়েছে। আর কুনাল হেমব্রমকে টিকিট না দেওয়ার কারণেই হয়তো কুনাল হেমব্রম দল ছাড়ছে এমনটাও আলোচনা রয়েছে। আর সে জায়গায় যদি দেখা হয় একজন রানিং সাংসদ যিনি এইখানকার যে সাংসদ ছিলেন সেই সাংসদ পদে থাকার পরেও সামনে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগে তার পদত্যাগ করা এবং দল ছাড়া, পরবর্তী প্রশ্নটাই হবে যে কুনাল হেমব্রম তিনি একজন রানিং সাংসদ, বিজেপির একটা বেশ ভালো জায়গাও রয়েছে সেখানে, কিন্তু এই যে হঠাৎ করে সাংসদের পদত্যাগে সে বিজেপি ছেড়ে দিচ্ছে, সেক্ষেত্রে বিজেপির কতটা ক্ষতি হচ্ছে সেখানে? দেখো, ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে যদি দেখা হয় সেই জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন, তারপরে তাপস রায় তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, যেখানে বড় বড় মাপের মানুষগুলো যোগদান করছে বিজেপিতে। বঙ্গ রাজনীতিতে যেখানে বিজেপি একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছে, সে জায়গায় ঝাড়গ্রামে যদি দেখা হয় ঝাড়গ্রামে হঠাৎ করে এই সাংসদের দল ছাড়া, সেটা একটা তো অবশ্যই তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হবে। কারণ যেখানে লোকসভা ভোট রয়েছে সেই লোকসভা ভোটের আগে তাদের রানিং সাংসদ পদত্যাগ করছেন এবং দল ছাড়ছেন, তাতে হয়তো বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে যাচ্ছে। কারণ এই মুহূর্তে যা একটা সিচুয়েশন ছিল যে তাদের যে ভোট প্রচার, বিভিন্ন জায়গায় দেওয়াল লেখন এবং সাংগঠনিক যে সমস্ত তাদের যে আলোচনা বা বিভিন্ন জায়গায় প্রচার, তারা তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে ছিল, সেই জায়গায় অনেকটা হয়তো পিছিয়ে গেল বিজেপি। কারণ যেখানে বঙ্গ রাজনীতিতে বিজেপি অনেকটা এগিয়ে গিয়েছিল সেই জায়গায় জঙ্গলমহল একটা বড় ফ্যাক্টর করে এই বঙ্গ রাজনীতিতে। কারণ বিজেপির জঙ্গলমহলের যে সিট, সেই সিটের উপর অনেকটাই বিভিন্ন জায়গায় যে তাদের যে সিটগুলি রয়েছে সেই জায়গায় অনেকটাই প্রভাব ফেলতে পারে। সে জায়গায় জঙ্গলমহলের আসন সংখ্যা, সেখানে বিজেপির কতটা ফলাফল সেটা এ রাজ্যে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটা ঠিক করে। কিন্তু এই যে কুনাল হেমব্রম সে ইস্তফা দিল, ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লো, স্বাভাবিকভাবে তৃতীয় প্রশ্নটা আসে যে এই কুনাল হেমব্রম তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি? সে কি তাহলে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছে? দেখো, কিছুদিন আগে থেকেই কুনাল হেমব্রম দল থেকে আস্তে আস্তে সরতে শুরু করেছিল। কারণ দলের যে সমস্ত কর্মসূচি বা দলের যে সমস্ত বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছিল সেই জায়গায় কুনাল হেমব্রম কম দেখা দিচ্ছিল, যার ফলেই হয়তো মনে করা হচ্ছিল কুনাল হেমব্রম হয়তো দল থেকে সরে যেতে চাইছে। সেক্ষেত্রে সে কি তৃণমূলে যাচ্ছে তা নিয়ে যেমন একটা জল্পনা রয়েছে। কুনাল হেমব্রমের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আমি এখন কোনো রাজনৈতিক দলের সাথে যাচ্ছি না। সেক্ষেত্রে তৃণমূলের যে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঝাড়গ্রামে এসেছিলেন সেখানে একাধিক প্রকল্প উদ্বোধন করেছেন এবং একাধিক প্রকল্প জঙ্গলমহলের মানুষকে দিয়েছেন, সে জায়গায় ভোট ব্যাংকে অনেকটাই প্রভাব ফেলেছে। কারণ যে সমস্ত সুযোগ সুবিধাগুলো এই জঙ্গলমহলের মানুষকে দেওয়া হচ্ছে তাতে তৃণমূলের ভোট ব্যাংকে অনেকটাই প্রভাব ফেলে দিয়েছে এবং তৃণমূলের যে ভোট ব্যাংক তা অনেকটাই শক্ত হয়েছে। কারণ যে জায়গায় যদি দেখা হয় এর আগে যে পরিস্থিতি ছিল তাতে হয়তো 60% ভোট বিজেপির ঝুলিতে ছিল। সেক্ষেত্রে এই সাংসদের পদত্যাগ এবং দল ছাড়া এবং মুখ্যমন্ত্রীর জনসভা করা এবং সেখান থেকে একাধিক কর্মসূচি, একাধিক প্রকল্প তিনি শিলান্যাস করেছেন, উদ্বোধন করেছেন, সে জায়গায় অনেকটাই হয়তো রাজনীতি মহলে প্রভাব ফেলছে। তাই হয়তো বিজেপির সাংসদ বুঝতে পারছেন যে হয়তো এই সিটে তাদের এটাই ঠিক সময় যে বিজেপি ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া। স্বাভাবিকভাবে ভোটের আগেই যখনই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দল পরিবর্তন করেন বা দল ছাড়েন, স্বাভাবিকভাবেই তার একটা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এই কুনাল হেমব্রম তিনি কি বলছেন বিদায়ী সাংসদ, শুনুন। ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি। লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি, আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি,
কুনার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি। আপনি কি কোনো অন্য দলে যাওয়ার চিন্তা ভাবনা না, করেছেন? আমার সেই চিন্তা ভাবনা নেই। এক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য তো অবশ্যই শুনতে হবে, শুনুন। উনি চিঠি দিয়ে জানিয়েছে উনি শারীরিক কাজের জন্য পার্টির কাছ থেকে অব্যাহতি চেয়েছেন। তো ওনার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরে খারাপ চলছিল। উনি লোকসভা তো অতটা সময় দিতে পারছিলেন না, মাঝে মাঝে থাকছিলেন না, একটু শারীরিকভাবে অসুস্থ হয়েছিলেন মাঝে। বাদবাকি কি কারণ আমাদের জানেন, উনি জানিয়েছেন ব্যক্তিগত কারণে পারছেন না। আমরা ওনার বাড়িতে আমাদের জেলা সভাপতি আজকে যাবেন, গিয়ে কথা বলবেন, কি পরিস্থিতি আছে আমরা জানবো। সুকান্ত মজুমদার তিনিও সেই কথাই বলছেন যে বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে সে বিজেপির সঙ্গে সেরকম ছিল না, একটু দূরত্ব ছিল। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন? বিজেপির যে মুষল পর্ব বাংলায় শুরু হয়েছে সেটা সবাই বুঝতে পারছে। আমরা দীর্ঘদিন ধরেই দেখছি রাজ্য সভাপতির ছবির ওপর লাথি মারছে তার ক্যাডাররা। আমরা দেখছি বিজেপির সাংসদ রাজ্য সভাপতিকে অযোগ্য বলছে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের অম্লমধুর সম্পর্ক তার উপরে যে মানুষের রায় নির্বাচিত হয়ে দিল্লিতে গিয়ে বাংলার মানুষের টাকায় আটকে দেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, এটা যারা মেনে নিতে পারছে না এবং যারা বাংলার প্রকৃত উন্নয়ন চায় তারা বিজেপির সংসদ ত্যাগ করবে। ভোট বড় বালাই, ভোট যত এগিয়ে আসবে তখন আরো অনেক কিছু দেখা যাবে। যেমন দেখুন না, নন্দীগ্রামে উলট পুরাণ, মানে গত 6 মার্চ আমরা দেখেছিলাম তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় 2 বিজেপি কর্মীকে রীতিমতো সাসপেন্ড করা হলো। তাহলে কি সব জায়গাতেই প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে কোনো রকম অস্বস্তি না থাকে একটুখানি কোথাও সংযত হওয়ার চেষ্টা করছে? জানবো, আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, তৃণমূল কর্মীদের উপর হামলা হয় তখন আমরা দেখি অভিযোগ অস্বীকার করা হয়, কিন্তু এভাবে সাসপেন্ড করে দেওয়া নন্দীগ্রামের মতন জায়গায়, তাহলে কি কোথাও একটা প্রত্যেকটি রাজনৈতিক দল সংযত থাকার চেষ্টা করছে, ভোটেটাকে একটা ভালো ইমেজ বজায় রাখার চেষ্টা করছে? সমীক্ষা শুরুতেই যেটা বললে ভোট বড় বালাই, এটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ ভোটের কারণেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বিজেপিকে। কারণ যে ঘটনা 6 তারিখ ঘটেছে সেটা যথেষ্টই নিন্দার বলে সাধারণ মানুষজনও কিন্তু বলেছিলেন। কারণ ঘটনা ছিল কি, জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল মহেশপুরে, সেখানেই সভা করছিলেন তৃণমূল নেতা কর্মীরা। সেখান থেকে ফেরার পথে আক্রান্ত হতে হয় তাদেরকে এবং রীতিমতো মারধর করা হয়, যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়। অবরোধ অবস্থান বিক্ষোভের ভাবে তৃণমূল কর্মী বলা যায় নেতারা এবং পুলিশের পদক্ষেপও শুরু হতে দেখা যায়। কিন্তু তারই মধ্যে যেটা দেখা গেল কি না, বিজেপি দাবি করছে তাদের দল তদন্ত করে দেখেছে দলীয় স্তরে এবং সেখানেই উঠে আসে যে এই সত্য বা এই সত্যতা যে যেখানে কিনা তাদের নেতারা, স্থানীয় নেতারা জড়িত ছিলেন, এমন 2 জনকে চিহ্নিত করে তাদের দল সাসপেন্ড করলো। এই ঘটনা সত্যি বলা যায় বর্তমান সময়ে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি তাতে এমন পদক্ষেপ নিতে দেখা, এটা কিন্তু একটু অনেককে অবাক করেছে। এবং সবটাই যে তোমার, আবারও বলি, তোমার প্রথম শব্দটাকে ধার করে যে ভোট বড় বালাই, সেটাই বলছেন ওয়াকিবহাল মহল। এবং সেটা যদিও বিজেপি বলছেন যে না, এটা তারা সত্যি পদক্ষেপ নিয়েছেন, যদিও কটাক্ষ করছেন সবটাই আইওয়াস ভোটকে লক্ষ্য করে। ঘটনাস্থল নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রেই যত ঘটনা সেখানেই যেন ঘটছে দেখা গেল। ধন্যবাদ সুজিত। জনতা পার্টির 2 জন নেতৃত্ব, কৃষ্ণেন্দু মণ্ডল ওরফে রামু এবং গোপাল প্রধান মণ্ডল কমিটির সদস্য, এরা ঘটনার সঙ্গে যুক্ত। আমরা আজকে ব্লক কমিটি বসেছি নন্দীগ্রাম 1-এ, বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কর্মের জন্য তাদের দল থেকে আমরা সাসপেন্ড করেছি নির্দিষ্ট সময়ের জন্য। সাহেব দাস ঘটনার দিন সংবাদ মাধ্যমের কাছে যে প্রতিক্রিয়া দিয়েছে আর আজকে মেঘনাথ বাবুর প্রতিক্রিয়া, দুটো কেন আকাশ পাতাল পার্থক্য। তাই নন্দীগ্রামের মানুষ সবটা বুঝে গেছে, সবটা ধরে ফেলেছে। আপনাদের এই লুকোচুরি খেলা সফল হবে না।
লোকসভা ভোট সামনেই, এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু বারবার সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং গত 9 দিনে যদি দেখা যায় রাজ্যে 4 সভা নরেন্দ্র মোদী। আজ তিনি শিলিগুড়ি কাওয়াখালী মাঠ থেকে তিনি একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করবেন, তারপরে একটি রাজনৈতিক সভাও করার কথা রয়েছে তার। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে আজকে প্রধানমন্ত্রীর সভা, সেই সভায় কারা কারা উপস্থিত থাকবে, এখনো পর্যন্ত প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 21-এর বিধানসভা নির্বাচনের পর আবারও কিন্তু রাজ্যে উত্তরবঙ্গ সফরে কিন্তু প্রধানমন্ত্রী, এবং 21-এর নির্বাচনে যেখানে তিনি সভা করছেন সেই কাওয়াখালী মাঠে আজকে তার জোড়া কর্মসূচি, যে কথাটা তুমি জানাচ্ছিলে যে প্রথমে তার সরকারি কর্মসূচি রয়েছে, তারপরেই কিন্তু তার এই দলীয় সভা, এবং এই সভা মঞ্চে আজ থাকবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, থাকবেন অমিত মালব্য, সঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ উত্তরবঙ্গের একাধিক বিধায়ক এবং সাংসদেরা। স্বাভাবিকভাবে এই মোদীর জনসভার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ, রাজ্য তো বটে, এমনকি গোটা দেশ। কেননা সামনে 24-এর লোকসভা নির্বাচন, তার আগে কি বার্তা দেন এই মঞ্চ থেকে। যদিও লোকসভার দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু প্রার্থী তালিকা কিন্তু দফায় দফায় বিজেপি এবং কংগ্রেস কিন্তু ঘোষণা করেছে। এবং স্বাভাবিকভাবে এই আজকের যে জনসভা, এই জনসভার মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে, কারণ আমরা জানি বিজেপি বরাবরই কিন্তু উত্তরবঙ্গ শক্ত ঘাঁটি। 19-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে 8টি আসনের মধ্যে 7টিতে জয়ী হয় কিন্তু বিজেপি। এমনকি 21-এর যে বিধানসভা নির্বাচন, সেখানেও কিন্তু রাজ্যের অন্য অংশের তুলনায় এই উত্তরবঙ্গে কিন্তু ভালো ফল করেছিল। স্বাভাবিকভাবে এই উত্তরবঙ্গে তাদের যে শক্ত ঘাঁটি, তা সেই ঘাঁটি, সেই দুর্গ অটুট রাখতে আর কি নতুন কি বার্তা, কারণ আমরা জানি যে ইতিমধ্যে যে উত্তরবঙ্গে যে 8টি আসন, তার মধ্যে 5টি আসনে লোকসভা ভালো ফল করেছিল বিজেপি, এবং উত্তরবঙ্গ শক্ত ঘাঁটি বিজেপির কাছে, এটা সত্যি রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে ওঠে। কিন্তু এই উত্তরবঙ্গকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বারবার নজরে আনা হয়েছে, বারবার সভা করা হয়েছে, একাধিক সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, একাধিক সরকারি প্রকল্প ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং গত কয়েকটি ভোটে আমরা দেখেছি তৃণমূলের হারানো জমিও একটু একটু করে শক্ত হয়েছে। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এই জায়গা থেকে একসময় বিজেপির সেটা শক্ত ঘাঁটি, উত্তরবঙ্গ মানে বিজেপির কাছে একটা বেশ ভালো জায়গা। 21-এর বিধানসভা ভোটেও যদি আমরা দেখি, অন্যান্য রাজ্যের অন্য অংশে যতটা ভালো ফল হয়েছিল, কিন্তু তার থেকে উত্তরবঙ্গে বেশি ভালো ফল হয়েছিল বিজেপি। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসও কিন্তু তার হারানো জমি একটু একটু করে শক্ত করেছে। সেই জায়গা আজকের এই প্রধানমন্ত্রীর সভা শিলিগুড়িতে কতটা গুরুত্বপূর্ণ? দেখো শর্মিষ্ঠা, প্রধানমন্ত্রীর আজকের শিলিগুড়ির যে কাওয়াখালী ময়দানে তার যে সভা, সেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2019-এর লোকসভা নির্বাচনে তুমি জানো যে বিজেপি উত্তরবঙ্গে তারা কিন্তু যথেষ্ট নিজেদের রাজনৈতিক জমি শক্ত করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এ একেবারে উত্তরবঙ্গকে পাখির চোখ করছে গেরুয়া শিবির, এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সমাবেশের মাধ্যমে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। এবং তুমি জানো যে উত্তরবঙ্গের বিভিন্ন কিছু সমস্যা রয়েছে, চা বাগান সমস্যা থেকে শুরু করে পাহাড় ইস্যু, ফলে সেই সমস্ত বিষয়ে আজকে প্রধানমন্ত্রী আজকের যে সভা মঞ্চ, সেখান থেকে কোনো বার্তা দেন কিনা সেদিকে যেমন নজর থাকবে রাজনৈতিক মহলের, পাশাপাশি উত্তরবঙ্গকে একেবারে এবারেও তারা নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে ধরে রাখতে চাইছে গেরুয়া শিবির। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সফল হবে তার উত্তর দেবে অবশ্য সময়। কিন্তু পদ্ম শিবির তারা কিন্তু উত্তরবঙ্গকে একেবারে বিশেষ নজরে, বিজেপির পক্ষ থেকে একটা টার্গেট করে নেওয়া হয়েছে যে জায়গাগুলো তারা গত লোকসভায় জিতেছে, সেই জায়গাগুলো একদমই যাতে হাতছাড়া না হয়, তার সঙ্গে আরো নতুন আসন জয় করতে হবে, সেটাই টার্গেট। কিন্তু দেখো, যখন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হলো, তার কদিন পরে আমরা দেখলাম যে এই জন বার্লা মনোজ টিগ্গা যে সংঘাতটা, এমনকি জন বার্লাকে যে প্রার্থী পদে জায়গা দেওয়া হলো না, মনোজ টিগ্গাকে প্রার্থী করা হলো, সেখানে জন বার্লা ওপেনলি বলছে যে সে মনোজ টিগ্গার প্রচারে এমনকি যোগ দেবে না। এই অস্বস্তিটা কাটানোর জন্য কি বার্তা দিতে পারে? দেখো, একদিকে অস্বস্তি তো রয়েছে, কারণ তুমি জানো একদিকে জন বার্লাকে যখনই তিনি প্রার্থী হননি, তিনি প্রকাশ্যে মুখ খুলেছেন দলীয় নেতৃত্বকে একাংশ করে, মনোজ টিগ্গাকে প্রার্থীপদ প্রত্যাহার করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। এবং তুমি জানো যে কুনার হেমব্রম, ঝাড়গ্রামের যিনি সাংসদ, তিনিও দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পদ্ম শিবিরের একটা অস্বস্তি তো রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীকে সামনে রেখে, একেবারে প্রধানমন্ত্রীকে মুখ করে গেরুয়া শিবির তারা কিন্তু একেবারে প্রচারে ঝড় তুলতে চাইছে।
দিয়েছেন। যদিও রাজনৈতিক মহল যেটা মনে করছে, যেহেতু তুমি জানো যে রাজ্য সরকারের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে বারবারই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়, আমরা দেখেছি সরব হতে দেখা গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই নিয়ে চতুর্থ দফায় রাজ্য সফরে আসছেন। তিনি কিন্তু জোড়া জোড়া কর্মসূচি করেছেন। প্রথমে বিভিন্ন সরকারি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন, তারপরে রাজনৈতিক সভা। অর্থাৎ কেন্দ্র যে রাজ্যকে বঞ্চনা করছে না সেই বার্তা কিন্তু একদিকে প্রধানমন্ত্রী দিচ্ছেন, অন্যদিকে রাজনৈতিকভাবে সেই বার্তা দেওয়া হচ্ছে। এবং সত্যি তো অস্বস্তি কুনাল হেমব্রম যেমন রয়েছে, অস্বস্তি জন বার্লা যেমন রয়েছে, তেমনই অস্বস্তি দার্জিলিং জায়গাটিও, দার্জিলিং আসনটিও। কারণ দার্জিলিংয়ে বিজেপি বহু যুগ ধরে সেখানে সাংসদ পদে রয়েছে, কিন্তু সেই দার্জিলিংয়ে এবার দাবি উঠেছে কোনো ভূমিপুত্রকেই সেখান থেকে প্রার্থী করা হবে। তো এই অস্বস্তি ঢাকতে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তো অবশ্যই নজর থাকছে। তবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলছেন যে আজকের যে সভা, সেই সভায় কিন্তু জন বার্লা উপস্থিত থাকবেন, তাতে অস্বস্তির কিছুই নয় জন বার্লাকে নিয়ে। প্রস্তুতি সম্পূর্ণভাবে একদম কমপ্লিট। 500 জন ভলেন্টিয়ার রেডি আছে এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে কিছু লোক আসবেন, তারা অলরেডি রওনা হয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। উত্তরবঙ্গে একটা সাজো রব এই মুহূর্তে। জন বার্লা, অনন্ত মহারাজরা আসছেন? হ্যাঁ, সবাই আসবে। মানে একটা ঐক্যের ছবি দেখা যাবে, সবাই মঞ্চে। ঐক্য আছে, ছবির ব্যাপার নেই, ঐক্য অরিজিনালি আছে। যতই অস্বস্তি ঢাকার চেষ্টা করা হোক রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে, কিন্তু অস্বস্তি তো রয়েছে। আলিপুরদুয়ারে কোন্দল কাটা রয়েছে এবং সেই কোন্দল কাটা জন বার্লা ভার্সেস মনোজ টিগ্গা। সেক্ষেত্রে আলিপুরদুয়ারে আসনে বিজেপির কোনো প্রভাব পড়বে না তো? দেখুন তো বেশ কয়েকদিন ধরে কি ঝামেলা চলছে। বাবু, আপনার টিকিট না পাবার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। একদিকে জন বার্লা, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অন্যদিকে এবারের আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। টিকিট পাওয়া নিয়ে মনোজ টিগ্গায় বেজায় ক্ষুব্ধ জন বার্লা, প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। সংঘাতের এই আবহেই ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিভিন্ন অংশে পড়ল মনোজ টিগ্গার বিরুদ্ধে এবং বার্লার সমর্থনে পোস্টার। দেওয়াল লিখনের মধ্যে দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। সেই আলিপুরদুয়ারেই তাঁর বিরুদ্ধে হাতে লেখা পোস্টার। এই পোস্টার পড়েছে ডুয়ার্সের চা বলয়ে। পোস্টারে লেখা, মনোজ টিগ্গা কো দূর হটাও, জন বার্লা কো সাংসদ বানাও। এটা চলতে থাকে, হ্যাঁ, সেটাতে অত গুরুত্ব দেওয়ার আমার মনে হয় যে দরকার নেই। সময়কালে সব ঠিক হয়ে যাবে আশা করি। শনিবার উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীর সভা, তার আগে সেই উত্তরবঙ্গেই পদ্মে কোন্দল কাঁটা, যা বিজেপির কাছে অস্বস্তির বলেই অনেকের মত। এর আগে মঙ্গলবার টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান জন বার্লা। পরের দিন সকালে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে জন বার্লার বাড়ি যান মনোজ টিগ্গা। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু জন বার্লা দেখা করেননি। সেদিনই মাদারিহাট স্টেশনে রেলের একটি অনুষ্ঠানে মুখোমুখি হন জন বার্লা ও মনোজ টিগ্গা। তখন মনোজ টিগ্গার সামনেই তার প্রার্থী পদ প্রত্যাহারের দাবি তোলেন জন বার্লা। দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছয় যে টিগ্গার পাশের চেয়ারে বসতেও রাজি হননি বার্লা। এখানেই শেষ নয়, টিগ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হন আলিপুরদুয়ারের আদিবাসী সাংসদ বার্লা। আরে ওর তো 15টা টিপার চলে, ক্রেসারে চলে, ডাম্পার, মনোজ টিগ্গার চলে ডোলোমাইট, পেট্রোল পাম্প আছে, আমরা পিছনে কেন লাগবে? এইটা খবর দিয়েছে স্টেটকে। জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। এবার বার্লার সমর্থনে এবং টিগ্গার বিরুদ্ধে পোস্টার ডুয়ার্সের চা বাগানে, যা থেকে স্পষ্ট আলিপুরদুয়ারে পদ্ম শিবিরে সংঘাত অব্যাহত। নিউজ 18 বাংলা। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন এবং নিউজ 18 বাংলার খবরে শিলমোহর দিয়ে তমলুকে তার নামে দেওয়াল লিখনের কাজও শুরু হয়ে গিয়েছে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তিনি বাগডোগরা পৌঁছে গিয়েছেন। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, বাগডোগরা পৌঁছলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিছু বললেন কি? একেবারেই আজ প্রথম কোন রাজনৈতিক সভায় কিন্তু অংশগ্রহণ করবেন এই জাস্টিস, প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে দেখেছিলাম আমরা কিন্তু তিনি বিজেপিতে যোগদান করে
করেছেন এবং আজ চট্টগ্রাম বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রীর যে সভা সেই সভায় তিনি কিন্তু অংশগ্রহণ করবেন এবং নেমেই তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। রাজ্যকে যেমনি কটাক্ষ করেন তেমনি জানান যে রাজ্যে 356 জারি করা দরকার। পাশাপাশি তিনি বলছেন যে এবার বিজেপির ফল ভালো হবে। রাজ্যের পরিস্থিতি যেরকম রয়েছে সেই পরিস্থিতি যদি নির্বাচনে ভালো থাকে, নির্বাচন শান্তিপূর্ণ হয়, রিগিং মুক্ত হয়, তবেই কিন্তু বিজেপি তার আকাঙ্ক্ষিত ফল থেকে আরো ফল ভালো পাবে। তবে তিনি জানান তিনি তমলুকে দাঁড়াচ্ছেন কিনা তা এখনো ঠিক হয়নি। বিজেপি যা সিদ্ধান্ত দেবে, যেখানে প্রার্থী হবে সেখানে তিনি কিন্তু লড়বেন। এক কথায় বলতে গেলে তিনি প্রধানমন্ত্রী সভায় আজকে প্রথমবার রাজনৈতিক এই মঞ্চ থেকে কিন্তু বক্তব্য দিতে পারে, এরকমও কিন্তু শোনা যাচ্ছে বিজেপির। একদম সেদিকেই নজর থাকছে। ধন্যবাদ বিশ্বজিৎ। রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। হ্যাঁ, মনে রেখেছি, কিন্তু সেটা তাকেই বলবো, যেহেতু এটা একটা 1:1 কমিউনিকেশন যদি হয়, যদি সম্ভব হয়, কি বল সম্ভব, তাই না? সেটা